Hey everyone, this is Mustaqim and welcome to my YouTube channel Mustaqim Thotal. তো আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগটা হচ্ছে এই রাতেই চালু করলাম, ঘুরতে আসছিলাম, তো ওই সময় ফুটেজ অন করা হয় নাই, তো এখন অন করলাম ক্যামেরাটা। তো একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে আজকে আসলাম। আজকের ব্লগটা করার মেন উদ্দেশ্য হচ্ছে ওইটাই। তো বাংলাদেশে এই চাইনিজ বাইক, ইতালিয়ান বাইক, ইউরোপিয়ান বাইক এগুলোর ভবিষ্যৎ কী, এই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধরে, যতটুকু আমি জানতে পারছি, ওইসব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। ধরেন এটা আমি চালাই জাপানি ব্র্যান্ড। আমি বাইকটা কেনার আগে কিন্তু সব কিছু জেনে শুনে এই বাইকটা কিনছি। 2.5 লাখ টাকা, এটা কিন্তু কম না। তো একটা বাইক কেনার আগে আগে মানুষ তো কিছু ভাবতো না, এখন মানুষ একটা বাইক কেনার আগে অনেক বিচার বিবেচনা করে, অনেক কিছু ভেবে চিনতে পরে কিনে। কিরকম দিক গেছে? ও সুজাই দেখছি, অনেক কিছু বিচার বিবেচনা করে একটা বাইক কিনে। তো ধরেন আপনি একটা বাইক কিনলেন, আর ওই বাইকটা হচ্ছে অ্যাক্সিডেন্ট করলেন, পার্টস পাইলেন না, পার্টসের জন্য অনেকদিন ওয়েট করতে হইতেছে। এটা কেমন লাগবে তখন বলেন? আপনি একটা নতুন বাইক কিনলেন, এটা আপনার বাইকের সাথে অ্যাডজাস্ট হতে যতদিন টাইম লাগবে, এর মধ্যে আপনার হাতে না হলেও অন্য কারো হাতে, ভাই ব্রাদারের হাতে, অথবা একটা অ্যাক্সিডেন্টালি একটা ঘটনা ঘটে গেল, একটা পার্টস, হেডলাইট অথবা কোনো কোনো সস্তা পার্টস, চিপ পার্টস ভেঙে গেল, তো তখন আপনার করণীয় কী? তো তখন যদি আপনি ওই পার্টসটা না পান, তাহলে আপনার কেমন লাগবে? ওই বাইকটা কিনে কি ঠকলাম না জিতলাম, তখন আপনার মতামতটা কী আসবে? তো আজকের ভিডিওটার মূল টপিক হচ্ছে এইটাই, যে কিভাবে কি বাংলাদেশে এইসব বাইকের ভবিষ্যৎ কী। এই যে আরও অনেক ব্র্যান্ড বাইক নিয়ে আসতেছে, সিএফ মোটো, তারপরে যে জিপিএক্স ডেমন, যদিও এটা এখন একটু বলা যায় যে ভালো সার্ভিস দিতেছে, তাও তো ওইটার এখন জিপিএক্সের, তারপর না, সিএফ মোটর অফিসিয়াল সার্ভিস সেন্টার আছে, কিন্তু সব জায়গায় নেই, এই শুধু যেখানে শোরুম ওইখানেই। ডেমনের তো সার্ভিস সেন্টারে নেই, ওদের একটা অফিসিয়াল সিস্টেম আছে, ওরা হোম সার্ভিসের মাধ্যমে বাসায় যে সার্ভিস দেয়। তো এটা একটা প্যারার বিষয়, আপনি ফোন দিবেন, ওনারা আসবে, তারপর আবার গাড়ি ভাড়া দিতে হবে ওনাদের, তো তাহলে তো এটা ফ্রি থাকলো না, তো এটা পেড সার্ভিসই ধরা যায় একরকম। তো সব কিছু বিচার বিবেচনা করে আপনাদের বাইক কিনতে হবে। এখনও তো সময় আসে নাই যে এই চাইনিজ বাইক, তারপর হচ্ছে থাইল্যান্ডের বাইক, ইউরোপিয়ান বাইক, যেটাই বলেন না কেন, বাংলাদেশে এই শুরু থেকে রাজত্ব করতেছে বাজাজ, তারপর এই সুজুকি, তারপর কি বলা যায়, ইয়ামাহা। এগুলো এরা যেভাবে বাইক সেল দিতেছে, যদিও পার্সের দাম বেশি নেয়, তারা যেভাবে বাইক সেল দিতেছে ঠিক ওই রকমভাবেই তারা বাইকার্সের বিপদেও আগে আসতেছে, বিভিন্নভাবে পার্টস দিয়ে সাহায্য সহযোগিতা করতেছে। আর জায়গায় জায়গায় বলতে পারেন ওদের সার্ভিস সেন্টার। তো এক কথায় বলতে পারি যে আমাদের বাইক যদি, আমি যে বাইকটা চালাচ্ছি সুজুকি জিক্সার, তো আমি যদি শোরুমেও নাও যাই, আমি বাহিরে এই বাইকের পার্টস অ্যাভেলেবেল, আমি যেই গ্যারেজে যাব, যেইখানে যাই না কেন ওইখানেই পাবো। কিন্তু আপনি ধরেন যদি চাইনিজ বাইক চালান, আপনার ওই শোরুমে যেতে হবে, অর্ডার দিতে হবে, এবং কবে পাবেন এটা আপনি নিজেও জানেন না। মিনিমাম তো 1 সপ্তাহ সময় লাগবে। এই 1 সপ্তাহ ওয়েট করা এটা একটা ভোগান্তি, এটা সবার দ্বারা সম্ভব না। কোনো একটা পার্টস যদি আমি ওটা মার্কেটে না পাই, তাহলে তো ওই বাইকটা চালানোর কোনো মানে না। তো ওই সব বাইকের ভবিষ্যৎ বেশি দিন টিকে না। তো ধরেন আপনার বাইকটা 5-6 বছর হয়ে গেছে, তো ওই অবস্থায় আপনি বাইকটা বিক্রি করেন না, তো 5 বছর পরে যদি আপনি একটা পার্টসের জন্য শোরুমে যান, একটা 5 বছর পুরানো মডেল, তো তখন যদি আপনি আপনার বাইকের পার্টস এনে দিতে বলেন শোরুমকে, যদি বলেন না এনে দিতে পারবো না, অনেক পুরান মডেল, বাইরে থেকে ম্যানেজ করে নেন, তো আপনি তখন কীভাবে ম্যানেজ করবেন? তো তখন আপনার যেই ব্র্যান্ডই বলেন না কেন, চাইনিজ ব্র্যান্ড, তো
তো তখন তারা ওইরকম গুরুত্ব দেবে না, তারা নতুন ব্র্যান্ডগুলোতে নতুন বাইকে যেভাবে সার্ভিস দিবে। তো সুজুকি, জিক্সার, মনোটন, তারপর SF, এগুলো যদি আপনি 10 বছরও চালান, আপনি এক রাতের ভিতরে চাইলে আবার বাইকটা একদম নতুন করতে পারবেন। যে কোনো পার্টস এটা অ্যাভেলেবেল সব জায়গায়। আর মিরপুর গেলে তো এগুলো গাড়ি একটা বানানো যায়। এক কথায় মিরপুর, বংশাল, ওই সব জায়গায় গেলে একটা বাইক মনে হয় আপনি নিজের পছন্দ মতো বানায় আনতে পারবেন। এখন এত পার্টস পাওয়া যায় সুজুকি, ইয়ামাহার, হন্ডার। তো এটাই বলবো, বাজাজ, TVS তারাও এখন এই যে সার্ভিসের মাধ্যমে গ্রাহকদের মন জয় করে নিছে। এনি টাইম এনি সার্ভিস দিতে প্রস্তুত তারা। আর কিছু কিছু ব্র্যান্ড আছে, তারা ওই যে GPX যদিও অনেক দিন ধরে বাংলাদেশে আছে, তাও তারা এখন ওইরকমভাবে সার্ভিস দিতে পারতেছে না। এটা মনে করি তাদের ব্যর্থতা। আমাদের একটা বাইক কিনতে হলে আশুলিয়া সাভার থেকে যেতে হয়, এই উত্তরা ঢাকার মধ্যে যেতে হয়। ওইখান থেকে যারা বাইক চালাতে পারে না তাদের নিয়ে আসতেও একটা কষ্ট, একটা আলাদা কস্ট খরচ হয়। তো আপনারা ইয়ামাহার শোরুম, হিরোর শোরুম, পালসারের, TVS-এর অ্যাভেলেবেল যে কোনো জায়গায় এটা দেখতে পারবেন আপনারা, এসব বাইকের শোরুম। কিন্তু চাইনিজ বাইকের ডিলার যারা নেয় তারাও নিতে ভয় পায় যে এত টাকা দিয়ে ডিলার নিব, যদি না চালাতে পারি, গ্রাহকের যদি ভালো সার্ভিস দিতে না পারি, তাহলে তো আমার টাকা লস প্লাস কপালে মায়ের, দুইটাই। তো এটাই বলবো, যদি সার্ভিস দিতে ভালোভাবে না পারেন তাহলে তো লাভ নাই। তো আমার সুযোগই যদি এখন কোনো কিছু হয়, একটা গুরুত্বপূর্ণ পার্টসও যদি লাগে, শোরুমে গেলে 10 মিনিটও লাগবে না, আমি শুধু নাম বলবো, বের করে দিবে সাথে সাথে। আর মিরপুর গেলেও একই অবস্থা। পার্টসের আপনি R15-এর, ভার্সন 4-এর, M-এর যে কোনো পার্টস লাগুক, শোরুমে যাবেন সাথে সাথে দিয়ে দেবে। তো এটা হচ্ছে সার্ভিস। কিসের জন্য আমি 1 সপ্তাহ ওয়েট করবো? নিজের টাকা দিয়ে কিনবো, নিজের এত হয়রানি কিসের জন্য দরকার? এটা একটা হয়রানি। তো ওইরকম বাইক তো আমার কেনার প্রয়োজন নেই, যে সার্ভিস আমি ঠিক মতো না পাই, যখন যেটা যেভাবে দরকার ওইরকমভাবে করতে না পাই। হ্যাঁ, থাক, যার যেটা ভালো লাগে, যার যেই কোম্পানি ভালো লাগে সে সেটাই নিক। মানুষ বাঁচে বা কতদিন, শখ পূরণ করেই মরুক। এখন বাংলাদেশে প্রায় সবার গড় আয়ু বলতে পারেন 60 থেকে 65 বছর। আর যারা বাইকার তাদের বলতে পারেন 20 বছর, গাড়ি কেনার পরে 20-25 বছর বাঁচে। আর আমরা যারা বাইকার বলতে পারেন আমরা বেড়াতে আসছি, কখন চলে যাব, কিভাবে চলে যাব কেউ জানে না। এটা সবার ক্ষেত্রেই, আল্লাহ কার কতদিন কীভাবে হাত রাখছে। তবুও বাইকাররা একটু রিক্সে থাকে, মাঝে মধ্যে নিজের দোষেও মরে, মাঝে মধ্যে অন্যের দোষেও মরে। এটা হচ্ছে একটা রিক্স। আর এত কিছু থাকার পরেও আমি এই রিক্সি লাইনটাই বেছে নিচ্ছি। তো জানি না, আল্লাহ ভরসা, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে ততদিনই বাঁচবো। শুধু আল্লাহর কাছে একটাই আশা, যতদিন বাঁচবো যেন সুস্থ অবস্থায় বাঁচি। আল্লাহ যতদিন পৃথিবীতে রাখবে যেন সুস্থ অবস্থায় রাখে, অসুস্থ অবস্থায় যেন না ভোগায়, শরীরটা যেন ভালো রাখে। তো চলে আসলাম প্রায় এলাকার কাছাকাছি। আজকে এত পরিমাণ ঠান্ডা যে মনে হচ্ছে বৃষ্টি পড়তেছে, কুয়াশাগুলা বৃষ্টির আকারে পড়তেছে। তো আমার হেলমেটের ভাইজর খোলা, মনে হচ্ছে যে আমার মুখে চোখে লাগতেছে বৃষ্টির কণাগুলা। তো এই শীতের মধ্যে বাইক বের করতে ইচ্ছে করে না, তো আপনাদের সাথে ভিডিও করার জন্য বের করতে হয়। তো আমি চাই রেগুলার ভিডিও দিতে, যদি আল্লাহ সুস্থ রাখে, যদিও আমি একটু অসুস্থ। আপনারা এখন সবাই পরিচিত একটা রোগের সাথে, স্ক্যাবিস। এটা চুলকানি, দাউদ, একজিমার মতো। এটা এখন মোটামুটি বলতে পারেন সবার হইতেছে এটা। তো আমিও এটা শিকার হয়ে গেছি, কিভাবে কি জানি না। আমার শরীরে কয়েক জায়গায় এটার লক্ষণ দেখা দিছে।
তো এটা থেকে কিভাবে নিস্তার পাওয়া যায় আপনারা চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আমি যতটুকু সম্ভব ইউটিউব ইন্টারনেট ঘেটে দেখতেছি, খুব শীঘ্রই ডাক্তারের কাছে যাব। ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দরকার, দেখানো দরকার, পরামর্শ মোতাবেক চলা দরকার। এটা বিশেষ করে রাতে খুব বেশি জ্বালায়। তো চেষ্টা করবেন সবাই যাদের এসব রোগ আছে তাদের থেকে একটু দূরে থাকার। এটা ওয়ান কাইন্ড অফ ছোঁয়াচে রোগ। তো মেবি আমার ছোটো ভাইয়ের থেকে আমার কাছে আসছে, আমার ছোটো ভাই আলামিন। তো ওরও এটা হয়েছিল, ও আমার সাথে কদিন ছিল, তারপর থেকে আমি অনুভব করতেছি যে আমারও এই সমস্যাটা দেখা দিছে। তো 2-1 দিন যাবত এটার লক্ষণ দেখা যাইতেছে শরীরে। তো চেষ্টা করব খুব শীঘ্রই, আল্লাহর কাছে দোয়া করি যেন এটা থেকে মুক্তি পাই। শরীরে রোগ থাকলে বোঝা যায় সুস্থ শরীরের কত মূল্য। সবাই দোয়া করবেন যেন তাদের সুস্থ হতে পারে। যদি অবস্থা আরও খারাপের দিকে যায় তাহলে কিছুদিন ভিডিও অফ থাকবে। যদি সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ, ভিডিও কোনো সময় মিস হবে না যদি আল্লাহ বাঁচায় রাখে, সুস্থ রাখে। তো এই ঠান্ডার মধ্যে বেশি কথা বলা যাচ্ছে না, তো ভিডিওটা বেশি বড় করতে মন চাচ্ছে না। যদি রোডঘাট ভালো থাকতো আপনাদের সাথে আরও একটু আড্ডা দিতাম, গল্প করতাম। তো রোড যেহেতু ভালো না আর এলাকার মধ্যে একটু ঠান্ডা বেশি, আজকে কুয়াশার মতো বৃষ্টি পড়তেছে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না। আই হোপ আজকে যেসব বিষয়ে আলোচনা করলাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব আপনাদের সাথে ওইসব বিষয় নিয়ে আলোচনা করি। নিজে যতটুকু জানি আর যেগুলো না জানি ওগুলো আমি কনফার্ম হয়েই আপনাদেরকে জানাই। এর মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি হয় ছোটো ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আগে তো কথা বলতেই কষ্ট হতো, এখন তো তাও একটু কথা বলতে পারি গুছিয়ে। তো আস্তে আস্তে সব হয়ে যাবে। সবাই দোয়া করবেন যেন ডেলি আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারি। ধীরে ধীরে সবাই প্রফেশনাল হয়, কেউ একবারে প্রফেশনাল হয় না। তো আমার একটু টাইম লাগবে নিজেকে গুছায় নিতে, সব কিছুর সাথে একটু মানিয়ে নিতে। তো অল্প কিছুর জন্য হলো আমি এই ব্লগিং লাইনে। তো আল্লাহর কাছে একটাই আশা যেন লাইনটা ধরে রাখতে পারি এবং সফল হতে পারি আপনাদের সাথে নিয়ে, যারা এখন থেকে আমার সাথে আছেন। আমি গর্ব করে বলতে পারবো কিছু ভাই ব্রাদার তারা শুরু থেকে ছিল, তাদের সাপোর্টে এখন পর্যন্ত উপরে উঠছি। কারা কারা রেগুলার ভিডিও দেখেন তারা কমেন্ট করবেন। কারা কারা রেগুলার আমার সাথে আমার ভিডিও দেখেন কমেন্ট করে জানাবেন। অনেকে আছে লাইকও করে না, কমেন্টও করে না। তো চলেন আমরা সবাই পরিচিত হই, একদিন দেখা করি, আড্ডা দিই। কমেন্টে জানান যদি যারা এলাকার আশেপাশে আছেন আমি কোন এলাকায় থাকি, কোন দিক দিয়ে ব্লগ বানাই। তো এটা যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন। তো দেখতে দেখতে প্রায় মোটো গিয়ার সার্ভিস পয়েন্টের কাছাকাছি চলে আসছি। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, শরীর অসুস্থ আর প্রচণ্ড ঠান্ডা। তো এই অবস্থায় কথা বলতেও কষ্ট হয়, রাইডিংয়ে ফোকাস দিতেও কষ্ট হয়, নাক জ্বলতেছে। কারণ এই যে হেলমেটের ভাইজর উঠানো, বাতাসটা ডিরেক্ট মুখে লাগতেছে, নাকে লাগতেছে। একটা পিন লক ইমার্জেন্সি নেওয়া দরকার। এই অবস্থায় বাইক রাইডটা অনেক রিস্কি। তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।